বৃষ্টির রাতে অন্ধকারে দেওর এসে আমাকে প্রেমের প্রস্তাব দিল এবং তারপর যা করলাম আমরা। আমার স্বামী বিদেশে থাকে, শুধু বছরে একবার আসে। আমি একা থাকি দেওর পাশের ফ্ল্যাটে। আজ বৃষ্টির রাতে আমার ফ্ল্যাটে বিদ্যুৎ চলে গেল। দেওর টর্চ নিয়ে এল। অন্ধকারে মোমবাতি জ্বালাতে গিয়ে হঠাৎ আমার হাত ধরে দেওর বলল, বুদি, তুমি অন্ধকারে একা নও, আমি তোমার পাশে আছি। আমি জানি এটা অনুচিত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও, ভাইয়াকে ডিভোর্স দাও। আমি তার কথা শুনে যেন শিহরিত হলাম। বৃষ্টির শব্দ, অন্ধকার ঘর, আর দেওরের এই অদ্ভুত প্রস্তাব, সবকিছু মিলে আমার গা ছমছম করতে লাগল। তুমি কি পাগল হয়ে গেছ? আমি হাত ছাড়িয়ে নিয়ে এক পা পিছিয়ে গেলাম। এটা কি রকম কথা? বুদি, আমি জানি এটা তোমাকে ধাক্কা দিচ্ছে। দেওর টর্চের আলোতে আমার মুখের দিকে তাকাল। কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন দেখি কিভাবে তুমি একা থাকো, ভাইয়া তোমাকে পাত্তা দেয় না। আমি আর সহ্য করতে পারছি না এটা সম্পূর্ণ অনুচিত, আমি কাপা গলায় বললাম। তুমি আমার দেওর, আমার পরিবারের সদস্য। এভাবে চিন্তা করাও পাপ। দেওর মোমবাতি জ্বালিয়ে আমার কাছে রাখল। তার চোখে এক অদ্ভুত আবেগ দেখলাম। বুদি, প্রেম কখনো পাপ হয় না। আমি জানি তুমিও একা। আমি প্রতিদিন দেখি কিভাবে তুমি জানালার পাশে বসে অপেক্ষা করো। কিন্তু ভাইয়া কি কখনো তোমার কথা ভাবে? আমি ভাবি প্রতিদিন আমার বুক ধড়ফড় করতে লাগল। এই অন্ধকার, বৃষ্টির শব্দ এবং দেওরের এই অদ্ভুত প্রস্তাব, আমি যেন স্বপ্নে আছি। দয়া করে চলে যাও, আমি অনুরোধ করলাম। এসব কথা আর বলো না। তুমি আমার দেওর, আর তাই থাকবে এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজ আমি তোমাদের যে গল্পটি বলতে যাচ্ছি সেটা আমার জীবনেরই একটি অংশ। এমন একটি ঘটনা যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমি জানি তোমরা সবাই প্রথমে যে শিরোনাম শুনলে তাতে ভিন্ন ধারণা করেছ। কিন্তু আসলে জীবনে ঘটনাগুলো সবসময় যেভাবে দেখি সেভাবে থাকে না। সেদিন সত্যিই ছিল এক ঝড়ের রাত। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। আমার স্বামী তখন দুবাইতে কাজ করেন, বছরে মাত্র একবার ২ সপ্তাহের জন্য দেশে আসেন। আমি একাই থাকি আমাদের ফ্ল্যাটে, আর আমার দেওর সুমন্ত পাশের ফ্ল্যাটে থাকে। সে নিজেও একা থাকে, তার বিয়ে হয়নি এখনো। সেই ঝড়ের রাতে হঠাৎ করেই আমাদের এলাকায় বিদ্যুৎ চলে গেল। আমি একা ঘরে ছিলাম, বাচ্চারা দুজনেই তাদের মামার বাড়িতে গেছিল ছুটির জন্য। প্রচণ্ড আঁধারে আমি চারিদিক দেখতে পাচ্ছিলাম না। এমন সময় দরজায় নক হলো। বুদি, আমি সুমন্ত। দরজা খুলুন। আমি দরজা খুলতেই দেখি সুমন্ত হাতে টর্চ নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম আপনি একা আছেন, তাই টর্চটা নিয়ে এলাম, সে বলল। আমি তাকে ধন্যবাদ দিয়ে ভিতরে আসতে বললাম। আমি তাড়াতাড়ি মোমবাতি খুঁজতে লাগলাম। সুমন্ত টর্চের আলো ধরে রাখল। আমি কিছু মোমবাতি এনেছি, সে আমাকে কয়েকটা মোমবাতি দিল। আমি একটা মোমবাতি জ্বালাবার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই সুমন্ত আমার হাত ধরে ফেলল। বুদি, আমি জানি এটা অনুচিত, সে ফিসফিস করে বলল, কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমি আপনাকে ভালোবাসি। তার কথা শুনে আমি যেন শিহরিত হলাম। সুমন্ত এগিয়ে এলো, আমি চাই আপনি আমার স্ত্রী হন। ভাইয়াকে ডিভোর্স দিন। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে বৃষ্টির শব্দ, ঘরে অন্ধকার, আর দেওরের এই অবাক করা প্রস্তাব, সবকিছু মিলে আমার ভয় করতে লাগল। তুমি কি পাগল হয়ে গেছ? আমি দ্রুত হাত ছাড়িয়ে নিলাম। এটা কি রকম কথা? বুদি, আমি জানি এটা আপনাকে আঘাত দিচ্ছে। সুমন্ত টর্চের আলো আমার মুখের দিকে তাকালো। কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন দেখি আপনি কিভাবে একা থাকেন, ভাইজা আপনাকে সময় দেয় না। আমি আর সহ্য করতে পারছি না এটা একদম অনুচিত, আমি কাপা গলায় বললাম। তুমি আমার দেওর, আমার পরিবারের সদস্য। এভাবে চিন্তা করাও অন্যায়। সুমন্ত একটা মোমবাতি জ্বালিয়ে আমার কাছে রাখল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখলাম।
বুদি, ভালোবাসা কখনো অন্যায় হয় না। আমি জানি আপনিও একা। আমি প্রতিদিন দেখি কিভাবে আপনি জানালার পাশে বসে অপেক্ষা করেন। কিন্তু ভাইয়া কি কখনো আপনার কথা ভাবে? আমি ভাবি প্রতিদিন আমার বুক ধুকপুক করতে লাগল। এই ঝড়ের রাত, অন্ধকার ঘর এবং দেওরের এই অবাক করা প্রস্তাব, আমি যেন কোনো স্বপ্নের মধ্যে আছি। দয়া করে চলে যাও, আমি কাতর হয়ে বললাম। এসব কথা আর বলো না। তুমি আমার দেওর, আর তাই থাকবে গি। সুমন্ত এক পা এগিয়ে এলো। বুদি, আমি জানি আপনিও আমাকে পছন্দ করেন। আমি দেখেছি কিভাবে আপনি আমার দিকে তাকান। আমরা একসাথে নতুন জীবন শুরু করতে পারি। আমি দ্রুত পিছিয়ে গেলাম, কিন্তু পা হটকে গেল। আমি পড়ে যাচ্ছিলাম, আর সুমন্ত আমাকে ধরার জন্য এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন একটা বিরাট শব্দ হল, ধুম। এবং আমরা দুজনেই চমকে উঠলাম। এটা কি শব্দ? আমি ভয়ে জিজ্ঞাসা করলাম। মনে হয় ছাদে কিছু পড়েছে, সুমন্ত বলল। আমরা দুজনেই শব্দের উৎস খুঁজতে উপরের দিকে তাকালাম। হঠাৎ করেই ছাদের একটা অংশ ধসে পড়ল। মাথার উপর থেকে প্লাস্টার খসে পড়তে লাগল, আর তার সাথে কিছু একটা, কি যেন। এটা কি একটা বাক্স? আমরা দুজনেই দেখলাম ছাদ থেকে একটা ধাতব বাক্স পড়েছে। এটা অনেকটা সিন্দুকের মতো, তবে খুব পুরানো। বাক্সটা প্লাস্টারের ধুলো ঢাকা ছিল। সুমন্ত তার আগের কথা ভুলে গেল, মনোযোগ এখন পুরোপুরি বাক্সের দিকে। এটা কি? এটা কিভাবে ছাদের ভিতরে ছিল? আমিও অবাক হয়ে গেলাম। জানি না। এই ফ্ল্যাটটা কিনেছিলাম 5 বছর আগে, কিন্তু ছাদের ভিতরে কোনো বাক্সের কথা কেউ বলেনি গি। সুমন্ত বাক্সটা হাতে তুলে নিল। এটা খুব ভারী। ভিতরে কি আছে বলে মনে হয়? আমি জানি না, আমি উত্তর দিলাম, এখন কৌতূহলী হয়ে উঠেছি। মোমবাতির আলোতে বাক্সটা পরীক্ষা করতে লাগলাম। এটা একটা পুরানো লোহার সিন্দুক, উপরে একটা জটিল তালা লাগানো ছিল। তালাটা সম্ভবত 100 বছরের বেশি পুরানো। তবে আশ্চর্যের বিষয়, তালাটি মরচে ধরেনি। এটা খোলার চাবি কোথায়? সুমন্ত জিজ্ঞাসা করল। তার আগের প্রস্তাব এখন সম্পূর্ণ ভুলে গেছে। আমার কাছে কোনো চাবি নেই, আমি বললাম। এই ফ্ল্যাটের আগের মালিক, বিশ্বনাথ বাবু, মারা গেছেন 5 বছর আগে। তার ছেলে এই ফ্ল্যাট বিক্রি করেছিল। হয়তো তারাও জানত না এই বাক্সের কথা গি। আমরা দুজনেই বাক্সটির চারপাশে দেখতে লাগলাম। এটা সাধারণ সিন্দুক নয়। বাক্সের গায়ে অদ্ভুত নকশা খোদাই করা ছিল, কিছু চিহ্ন, কিছু অক্ষর যা কোনো আধুনিক ভাষার নয়। এগুলো কি? আমি জিজ্ঞাসা করলাম, আঙুল দিয়ে চিহ্নগুলো স্পর্শ করে। মনে হচ্ছে কোনো প্রাচীন ভাষা, সুমন্ত উত্তর দিল। আমার এক বন্ধু পুরাতত্ত্ব বিভাগে পড়ায়। ওকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারবে গু। তখনই বিদ্যুৎ ফিরে এলো, আর ঘর আলো ভরে গেল। বাক্সটা এখন আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এটা গাঢ় তামাটে রঙের, প্রায় 2 ফুট লম্বা এবং 1 ফুট চওড়া। তার উপরিভাগ জটিল নকশায় পূর্ণ। এটা সত্যিই অদ্ভুত, আমি বললাম। সুমন্ত আমার দিকে তাকালো, তার চোখে এখন সম্পূর্ণ ভিন্ন দৃষ্টি। বুদি, আমি দুঃখিত আগে যা বলেছিলাম তার জন্য। আমি ঠিক নিজের মনে ছিলাম না গি। ঠিক আছে, আমি বললাম, আমরা ভুলে যাই ওই কথা। এখন এই বাক্স নিয়ে কি করব সেটা ভাবি গু। পরদিন সকালে সুমন্ত তার বন্ধু অধ্যাপক দেবাশিস সেনকে নিয়ে এলো। দেবাশিস বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভাষা ও ইতিহাস পড়ান। আশ্চর্য, দেবাশিস বাক্সটি দেখে চিৎকার করে উঠলেন। এটা কোথায় পেলেন? ছাদ থেকে পড়েছিল, আমি ব্যাখ্যা করলাম। এটা একটা প্রাচীন বাঙালি সিন্দুক, তিনি বললেন, চশমার ভিতর দিয়ে বাক্সটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে। আনুমানিক 200 বছরের পুরানো। এর গায়ের লেখাগুলো প্রাচীন বাংলা ও সংস্কৃতের মিশ্রণ গে। এতে কি লেখা আছে? সুমন্ত জিজ্ঞাসা করল। দেবাশিস চশমা ঠিক করে নিলেন। এখানে লেখা আছে, ঝড়ের রাতে যখন আকাশ কাঁদে, সত্যের আলো প্রকাশিত হবে, এবং এখানে যে খুলবে এই সিন্দুক, সে পাবে অমূল্য ধন, কিন্তু হারাবে যা সবচেয়ে মূল্যবান। দেবাশিস আবার পড়তে লাগলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই রত্ন দুটি হারিয়ে গেছে। আমার সারা জীবনের গবেষণা থেকে আমি বিশ্বাস করি যে রত্ন দুটি আজও কোথাও আছে, এবং এই কাগজের রোলে আমি সেই রত্নের সন্ধানে যাওয়ার পথনির্দেশ দিয়েছি। এই মূর্তি এবং রত্ন দুটি মিলিত হলে প্রাচীন জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার উন্মোচিত হবে। আমি জানি না আপনি কে, কিন্তু যদি আপনি এই চিঠি পড়েন, আমি আপনাকে অনুরোধ করছি এই সন্ধান শেষ করতে। সাবধান, অনেকেই এই রত্ন দুটির সন্ধান করছে, এবং তারা এর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত।
আমি, সুমন্ত এবং দেবাশিস একে অপরের দিকে তাকালাম, কেউ কিছু বলতে পারছিলাম না। দেবাশিস কাগজের রোলটি খুলে দেখলেন। সেখানে একটি মানচিত্র আঁকা ছিল, সম্ভবত উত্তর বাংলার কোনো এলাকার। এটা ময়নামতি অঞ্চলের একটি প্রাচীন মানচিত্র মনে হচ্ছে, দেবাশিস বললেন। এখানে কিছু চিহ্ন দেওয়া আছে, আর এই দুটি স্থান বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। এর মানে কি আমরা একটি প্রাচীন গুপ্তধনের সন্ধান পেয়েছি? সুমন্ত উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করল। দেবাশিস মাথা নাড়লেন। হতে পারে। কিন্তু এটা শুধু গুপ্তধন নয়। চন্দ্রমণি দেবীর কিংবদন্তি সম্পর্কে আমি পড়েছি। কথিত আছে তার মূর্তির চোখে থাকা রত্ন দুটি ছিল জ্ঞানমণি, এমন রত্ন যা প্রাচীন জ্ঞান ও রহস্য প্রকাশ করতে পারে। কি এসব কি সত্যি? আমি সন্দেহ প্রকাশ করলাম। পুরাতত্ত্বে কিংবদন্তি ও সত্যের মধ্যে সীমারেখা প্রায় অস্পষ্ট, দেবাশিস বললেন। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ছিলেন একজন বিখ্যাত ও সম্মানিত পণ্ডিত। তিনি যদি এতে বিশ্বাস করতেন তাহলে কিছু সত্যতা থাকতেই পারে। আমরা কি করব এখন? সুমন্ত জিজ্ঞাসা করল। দেবাশিস চিন্তিতভাবে বললেন, একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। বিশ্বনাথ বাবু লিখেছেন অনেকেই এই রত্ন দুটির সন্ধান করছে। কিন্তু এটা প্রায় ১০০ বছর আগের কথা। আজও কি কেউ এই রত্নের সন্ধান করছে? জেন তার কথার উত্তরে হঠাৎ দরজায় জোরে নক হল। আমি দরজা খুলতেই দেখলাম দুজন অচেনা লোক দাঁড়িয়ে আছে, একজন স্যুট পরা মধ্যবয়সী পুরুষ এবং একজন তরুণী, যার চোখে কালো চশমা। শ্রাবন্তী রায়? স্যুট পরা লোকটি জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি উত্তর দিলাম, অবাক হয়ে। আমার নাম অর্ণব ঘোষ, আর এ হল আমার সহকর্মী ঈশিতা সেন, লোকটি পরিচয় করিয়ে দিল। আমরা প্রাচ্য গবেষণা সংস্থা থেকে এসেছি। আমরা জানতে পেরেছি আপনারা একটি প্রাচীন সিন্দুক আবিষ্কার করেছেন। আমি বিস্মিত হয়ে সুমন্ত আর দেবাশিসের দিকে তাকালাম। আপনারা কিভাবে জানলেন? ঈশিতা হাসল। আমাদের সংস্থা প্রাচীন বাংলার ইতিহাস ও সংস্কৃতি নিয়ে গবেষণা করে। আমরা বহু বছর ধরে বিশ্বনাথ চক্রবর্তীর সিন্দুকের সন্ধান করছি। আজ সকালে আমরা খবর পেলাম যে এই এলাকায় একটি প্রাচীন সিন্দুক পাওয়া গেছে। কার কাছ থেকে খবর পেলেন? সুমন্ত সন্দেহজনকভাবে জিজ্ঞাসা করল। অর্ণব এবং ঈশিতা একে অপরের দিকে তাকাল। সেটা গুরুত্বপূর্ণ নয়, অর্ণব বলল। আমরা চাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন। এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন বাংলার ইতিহাসের জন্য। আমরা কি করতে পারি আপনাদের জন্য? আমি জিজ্ঞাসা করলাম। আমরা চাই আপনারা আমাদের সিন্দুকটি দেখাতে, ঈশিতা বলল। এবং এর ভিতরে যা কিছু পেয়েছেন। দেবাশিস উঠে দাঁড়ালেন। আমি দেবাশিস সেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। আপনাদের সংস্থার কথা আমি আগে শুনিনি। আপনাদের কি কোনো পরিচয়পত্র আছে? অর্ণব তার পকেট থেকে একটা কার্ড বের করল। অবশ্যই, এটা আমার পরিচয়পত্র। দেবাশিস কার্ডটি পরীক্ষা করলেন। ঠিক আছে, দেখি সব ঠিক আছে। তবে বুঝতেই পারছেন, এটা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আবিষ্কার। আমরা এটি সম্পর্কে আরও গবেষণা করতে চাই। প্রথমে। অবশ্যই, অর্ণব মাথা নাড়ল। কিন্তু আমাদের সংস্থা সরকারি অনুমোদিত। আমরা এ ধরনের আবিষ্কারের জন্য বিশেষ অনুমতি রাখি। আমি অনিশ্চিত ছিলাম। এই দুজন লোক হঠাৎ করে আসার ব্যাপারটা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। কিন্তু তাদের কার্ড ও পরিচয়পত্র সব ঠিক বলে মনে হচ্ছিল। আমরা আপনাদের সিন্দুকটি দেখাতে পারি, আমি বললাম, কিন্তু এর সামগ্রী সম্পর্কে আমরা এখনও গবেষণা করছি। অবশ্যই, ঈশিতা মাথা নাড়ল। আমি তাদের সিন্দুকটি দেখালাম, কিন্তু মূর্তি, চিঠি এবং মানচিত্রের কথা উল্লেখ করলাম না। কেবল বললাম যে এটি একটি প্রাচীন সিন্দুক যা আমরা ছাদ থেকে পেয়েছি। অর্ণব ও ঈশিতা সিন্দুকটি পরীক্ষা করলেন। এটা খুব মূল্যবান, অর্ণব বলল। আমরা এটি আমাদের সংস্থায় নিয়ে যেতে চাই, যেখানে আমরা এটি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করতে পারব। না, দেবাশিস দৃঢ়তার সাথে বললেন। আমি দুঃখিত, কিন্তু এটি এখনই সম্ভব নয়। আমি আগে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সাথে আলোচনা করতে চাই। অর্ণব ও ঈশিতার মুখ পরিবর্তন হয়ে গেল। দেখুন, অর্ণব এবার কঠিন স্বরে বলল, আমরা এই সিন্দুক নিয়ে যাব। এটা আমাদের গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আমরা না দিই? সুমন্ত প্রশ্ন করল। ঈশিতা তার ব্যাগ থেকে একটি কাগজ বের করল। তাহলে আমাদের এই আদেশনামা ব্যবহার করতে হবে। এটি আমাদের সংস্থাকে এ ধরনের প্রাচীন সামগ্রী জব্দ করার অধিকার দেয়া। দেবাশিস কাগজটি নিয়ে পড়লেন। এটা আসল বলে মনে হচ্ছে, তিনি বিটবিট করলেন। কিন্তু আমি এখনও বিশ্বাস করি আমাদের অধিকার আছে এটি আরও পরীক্ষা করার।
আপনাদের 2-4 ঘন্টা সময় দিচ্ছি, অর্ণব বলল। কাল আমরা আবার আসব। আশা করি তখন আপনারা সহযোগিতা করবেন। তারা চলে যাওয়ার পর আমরা 3 জন একত্রিত হলাম। আমার এদের ব্যাপারে সন্দেহ হচ্ছে, সুমন্ত বলল। কিভাবে এরা জানল আমরা সিন্দুক পেয়েছি? আমারও সন্দেহ হচ্ছে, দেবাশিস বললেন। আমি প্রাচ্য গবেষণা সংস্থা নামে কোনো সংস্থার কথা শুনিনি। এবং তাদের কার্ড ও কাগজপত্র যথেষ্ট আসল মনে হলেও কিছু জিনিস ঠিক লাগছে না। তাহলে আমরা কি করব? আমি জিজ্ঞাসা করলাম। দেবাশিস চিঠি, মূর্তি এবং মানচিত্রের দিকে তাকালেন। আমার মনে হয় আমাদের এই সব জিনিস নিরাপদ জায়গা রাখতে হবে। আর সিন্দুক সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে হবে। আমরা যদি মানচিত্রে উল্লিখিত স্থানে যাই, সুমন্ত প্রস্তাব দিল। হয়তো সেখানে আমরা আরও তথ্য পেতে পারি। এটা ঝুঁকিপূর্ণ হতে পারে, আমি বললাম। বিশেষ করে যদি সত্যিই কেউ এই রত্নের খোঁজে থাকে। দেবাশিস মানচিত্রটি আবার দেখলেন। এই চিহ্নিত স্থানটি উত্তর বাংলার ময়নামতি অঞ্চলে। এটা ঢাকা থেকে খুব দূরে নয়। যদি আমরা যাই, সাবধানে পরিকল্পনা করতে হবে। আমার মনে হঠাৎ একটা চিন্তা এলো। আমার স্বামী অনিন্দ আগামী সপ্তাহে দুবাই থেকে ফিরছে। তিনি এলে হয়তো আমরা সবাই একসাথে যেতে পারি। তাহলে আরও নিরাপদ হবে। সেটা ভালো প্রস্তাব, দেবাশিস বললেন। কিন্তু ততদিন আমাদের এই জিনিসগুলি নিরাপদে রাখতে হবে। এবং ওই 2 জন লোক সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমি এই মূর্তি, চিঠি এবং মানচিত্র আমার বিশ্ববিদ্যালয়ের অফিসে নিয়ে যাচ্ছি, দেবাশিস বললেন। সেখানে আমার তোষকে এগুলো নিরাপদে রাখা যাবে। আর আমি বিশ্বনাথ চক্রবর্তী সম্পর্কে আরও গবেষণা করব। সেই রাতে সিন্দুকের সব সামগ্রী দেবাশিসের সাথে পাঠিয়ে দিলাম। আমাদের কাছে শুধু খালি সিন্দুকটি রইল। দেবাশিস প্রতিজ্ঞা করলেন যে তিনি পরদিনই তার গবেষণার ফলাফল জানাবেন। কিন্তু পরদিন দেবাশিসের কাছ থেকে কোনো খবর এলো না। আমরা বারবার ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ ছিল। শেষে আমি এবং সুমন্ত উদ্বিগ্ন হয়ে তার বিশ্ববিদ্যালয়ে গেলাম। সেখানে গিয়ে জানলাম দেবাশিস সেদিন বিশ্ববিদ্যালয়ে আসেননি। তার কলিগরা বললেন তিনি কোনো অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। কিন্তু তিনি তো আমাদের কাছে এমন কিছু বলেননি, আমি বললাম, চিন্তিত হয়ে। আমরা তার বাসায় গেলাম। দরজা বন্ধ ছিল, কেউ খুলল না। প্রতিবেশীরা বললেন তারা সকাল থেকেই তাকে দেখেননি। এটা খুব অস্বাভাবিক, সুমন্ত বলল। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে এর সাথে ওই অর্ণব ও ঈশিতার সম্পর্ক আছে, আমি বললাম। আমরা পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু পুলিশ স্টেশনে পৌঁছানোর আগেই আমার মোবাইলে একটি অদ্ভুত নম্বর থেকে ফোন এলো। হ্যালো, আমি উত্তর দিলাম। শ্রাবন্তী, অপরিচিত একটি কণ্ঠস্বর। আমি দেবাশিসের বন্ধু নীলা। তিনি আপনাকে একটি বার্তা দিতে বলেছেন। দেবাশিস কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। আমি দুঃখিত, আমি বলতে পারব না, নীলয় বলল। কিন্তু তিনি বললেন আপনাকে বলতে যে সিন্দুক এবং তার সামগ্রী থেকে দূরে থাকুন। এটি বিপজ্জনক। তিনি আরও বললেন যে মূর্তির রত্ন সত্যিই আছে এবং এর পেছনে বিপজ্জনক কিছু লোক আছে। কি বিপদ? কারা খুঁজছে রত্ন? আমি জিজ্ঞাসা করলাম। তিনি বেশি কিছু বলেননি, নীলা বলল। শুধু বললেন আপনারা যদি এর সাথে জড়িত হতে চান তাহলে ময়নামতি যান, কিন্তু খুব সাবধানে। ফোন কেটে গেল। সুমন্ত আমার দিকে তাকাল। কি হয়েছে? আমি তাকে সব বললাম। আমরা দুজনেই চিন্তিত হয়ে পড়লাম। এটা সব্বাই পাগলামি মনে হচ্ছে, সুমন্ত বলল। কেন এত মানুষ একটা প্রাচীন রত্নের পেছনে পড়েছে? আমি জানি না, আমি বললাম। কিন্তু দেবাশিস বিপদে আছেন। আমাদের কিছু করতে হবে। আমরা কি পুলিশে যাব? সুমন্ত জিজ্ঞাসা করল। আমি ভাবলাম। না, এখনো না। আমাদের আরও তথ্য দরকার। দেবাশিস যদি আমাদের ময়নামতি যেতে বলে থাকেন তাহলে সেখানে কোনো সূত্র পাওয়া যেতে পারে। তুমি কি ময়নামতি যেতে চাও? সুমন্ত অবাক হয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি দৃঢ়তার সাথে বললাম। আমার স্বামী কাল সকালে আসছেন দুবাই থেকে। আমরা 3 জন একসাথে ময়নামতি যাব। পরদিন অনিন্দ ফিরে এলো। আমি তাকে সব কিছু বললাম, সিন্দুক, মূর্তি, রত্ন, দেবাশিসের অদৃশ্য হওয়া, সবকিছু। প্রথমে সে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু যখন আমি তাকে সিন্দুকটি দেখালাম সে বুঝল আমি সত্যি বলছি। তুমি সত্যিই ময়নামতি যেতে চাও? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আমি বললাম। আমাদের জানতে হবে কি ঘটছে। আর দেবাশিসকে সাহায্য করতে হবে। অনিন্দ একটু ভেবে বলল, ঠিক আছে।
আমার শরীরে শিহরণ খেলে গেল। এ কি কোনো অভিশাপের কথা বলছে? দেবাশিস হাসলেন। প্রাচীন সময়ে মূল্যবান জিনিস রক্ষা করার জন্য প্রায় এ ধরনের ভয় দেখানো বাক্য ব্যবহার করা হতো। এটা সম্ভবত কোনো মূল্যবান গহনা বা টাকা পয়সা রাখার জন্য ব্যবহৃত হতো। কিন্তু এটা খোলার উপায় কি? আমি জিজ্ঞাসা করলাম। দেখুন, দেবাশিস তালাটা দেখিয়ে বললেন, এটা একটা চৈনিক পাজল লক। চাবি ছাড়াই খোলা যায়, যদি সঠিক ক্রম জানা থাকে। এই ধরনের তালাগুলি সাধারণত কোনো নির্দিষ্ট পদ্ধতিতে চাপ দিয়ে খোলা হয়, ঠিক যেমন কম্বিনেশন লক, কিন্তু আরও জটিল। তিনি সাবধানে বাক্সটি পরীক্ষা করতে লাগলেন। এখানে কিছু চিহ্ন আছে যা সম্ভবত সংকেত দেয় কিভাবে এটি খুলতে হবে। আমাকে কিছু সময় দিন অধ্যয়ন করার জন্য। সারাদিন ধরে দেবাশিস বাক্সটি নিয়ে কাজ করলেন। তিনি বইয়ের পাতা উল্টালেন, নোট নিলেন, বাক্সের চিহ্নগুলো খুঁটিয়ে পরীক্ষা করলেন। সন্ধ্যা নাগাদ তিনি উত্তেজিত হয়ে বললেন, আমি মনে করি বুঝেছি। কি বুঝেছেন? আমি এবং সুমন্ত একসাথে জিজ্ঞাসা করলাম। এই চিহ্নগুলো একটি ছন্দ, একটি গান বা কবিতার অংশ, তিনি ব্যাখ্যা করলেন। আর এই ছন্দের স্বরবর্ণগুলো সংখ্যায় রূপান্তরিত করলে একটি সিকোয়েন্স পাওয়া যায়, যা সম্ভবত তালা খোলার সংকেত। তিনি ধীরে ধীরে তালাটির বিভিন্ন অংশে আঙুল রাখলেন, একটি নির্দিষ্ট ক্রমে চাপ দিলেন। কিছুক্ষণ পর আমরা একটি ক্লিক শব্দ শুনলাম এবং তালাটি খুলে গেল। তিনজনেই উত্তেজনায় শ্বাস রোধ করে বাক্সটি খোলার অপেক্ষা করতে লাগলাম। দেবাশিস ধীরে ধীরে বাক্সের ঢাকনা তুললেন। ভিতরে ছিল একটি পুরানো কাগজের রোল, একটি ছোট পাথরের মূর্তি এবং একটি চিঠি। দেবাশিস প্রথমে চিঠিটি তুলে নিলেন। এটি পুরানো, হলদেটে কাগজে লেখা, কিন্তু অক্ষরগুলো এখনও পড়া যায়। প্রিয় ভবিষ্যৎ অনুসন্ধানকারী, তিনি পড়তে শুরু করলেন। যদি আপনি এই চিঠি পড়ছেন, তাহলে আপনি আমার সিন্দুক খুলতে সক্ষম হয়েছেন। আমি বিশ্বনাথ চক্রবর্তী, এই বাড়ির প্রথম মালিক। আমি একজন পুরাতত্ত্ববিদ ছিলাম, এবং আমার জীবনের সবচেয়ে বড় আবিষ্কারটি আপনার সামনে রয়েছে। দেবাশিস থামলেন এবং পাথরের মূর্তিটি তুলে নিলেন। এটি একটি ছোট মহিলা মূর্তি, প্রায় ৬ ইঞ্চি উঁচু, কালো পাথরে তৈরি। এটা দেখে মনে হচ্ছে কোনো দেবীর মূর্তি, দেবাশিস বললেন। সম্ভবত গুপ্ত যুগের, প্রায় ১৫০০ বছর পুরানো। তিনি আবার চিঠি পড়তে শুরু করলেন। এই মূর্তিটি আমি উত্তর বাংলার একটি প্রাচীন মন্দির থেকে উদ্ধার করেছিলাম। এটি চন্দ্রমণি দেবীর মূর্তি, যিনি হারিয়ে যাওয়া জ্ঞান ও রহস্যের দেবী ছিলেন। কিংবদন্তি অনুসারে এই মূর্তির চোখে দুটি অমূল্য রত্ন বসানো ছিল, যা বিশেষ পূর্ণিমা রাতে জ্বলে উঠত এবং হারিয়ে যাওয়া সব